প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? হয়তো সবাই ভালো আছো। আজকে আমিও ভালো আছি। আজকে দীর্ঘদিন যাবৎ বিদ্যালয় বন্ধ, লেখাপড়া ব্যাহত হচ্ছে। কারণ হচ্ছে এই বিশ্বে যে করোনা মহামারীর ভাইরাস দেখা দিয়েছে, সেটা নির্মূল না হওয়া পর্যন্ত সম্ভবত আমাদের এইভাবে অনলাইনে ক্লাসেই করতে হবে। আচ্ছা, সবাই ভালো আছে তো? হ্যাঁ, সবাই ভালো থাকলে ভালো থেকেও সবাই। আচ্ছা, গত ক্লাসে আমরা আকাশ গদ্যাংশ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তোমরা বাড়িতে নিশ্চয়ই বাড়ির কাজ দিয়েছিলাম, তোমরা বাড়িতে নিশ্চয়ই বাড়ির কাজ করেছ এবং পড়েছ, লিখেছ, শিখেছ। যদি শিখে থাকো, পড়ে থাকো, তাইলে এটা সফলতা আসবে। যারা পড়ছো না এখনো, তারা পড়ে নেবে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাদার তেরেসা, লেখক সঞ্জিদা খাতুন। শিকনফল। আমরা আজকে এই মাদার তেরেসা গদ্যাংশটা থেকে আমরা কি কি শিখতে পারবো, বলতে পারবো এবং জানতে পারবো, সেই বিষয়ে আমরা এখন শিকনফল হিসাবে জানব। প্রথমত, মাদার তেরেসা একজন অসাধারণ মানুষ ছিলেন। শিক্ষার্থী সেই সম্পর্কে জানতে পারবে। দ্বিতীয়ত, নারী ও নারীর প্রতি শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলা, গরিব দুঃখী মানুষের সেবার প্রতি আগ্রহী করে তোলা, তা শিক্ষার্থী জানতে পারবে। আজকে আমরা এই গদ্যাংশ থেকে আমরা মাদার তেরেসা সম্পর্কে এই বিষয়ে আমরা জানতে পারব। তাহলে আমরা আজকে এই গদ্যাংশটা মাদার তেরেসা সম্পর্কে আমরা জানতে হলে আমাদেরকে আগে তার মাদার তেরেসা এই গল্পটি আমরা জানতে হবে এবং পড়তে হবে। তাহলে আমি দেখি, মাদার তেরেসাকে তোমরা সবাই চিনো? হ্যাঁ, অবশ্যই চিনো। কত বইয়ে দেখছো বা কোথাও ছবিতে দেখছো, সেই হিসেবে তোমরা চিনো। আমরা আজকে আবারও ভালো করে আমরা একটু তাকে চিনে নিই। এই হচ্ছে মাদার তেরেসা। দেখতে পাচ্ছ সবাই? দেখো, সবাই বই খোলো, বইয়ের মধ্যে দেখো মাদার তেরেসা এই ছবিটি। তাইলে আমি এই গল্পটা একটু পড়তেছি। মানুষ মানুষকে ভালোবাসবে, এটাই স্বাভাবিক। আমরা মানুষ হিসাবে মানুষ মানুষকে ভালোবাসবো, আপদ বিপদে এগিয়ে আসবো, সেটি হচ্ছে আমাদের মানুষের ধর্ম। এটি একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু সবসময় তেমন দেখা যায় না। তার মধ্যে কি সবসময় আমাদের মধ্যে মানুষের প্রতি মানুষের ভালোবাসাটা দেখা যায় না। আবার বিভিন্ন যুগে এমন মানুষ পৃথিবীতে আসেন যারা মানুষের সেবাতে প্রাণপণ সব ঢেলে দেয়। এমন এক সময়ে পৃথিবীতে এমন মানুষ জন্মগ্রহণ করে আসে যারা পৃথিবীর সকল মানুষের কল্যাণের জন্য প্রাণপণ চেষ্টা করে যায়। ভালোবাসা দিয়ে তারা জয় করে নেন দুনিয়া। তাদের যে ভালোবাসা মানুষের প্রতি, এই ভালোবাসা দিয়া মানুষের মন তারা জয় করে নেন। মাদার তেরেসা ছিলেন তেমন একজন অসাধারণ মানব দরদী। তার মধ্যে মাদার তেরেসা একজন মানব দরদী একজন ব্যক্তি ছিলেন। মাদার তেরেসা জন্মেছিলেন অনেক দূরের দেশ আলবেনিয়ার স্কুপিয়েতে। 1910 খ্রিস্টাব্দে 24শে আগস্ট তার জন্ম। কত সালে জন্ম হয়েছে? 1910 খ্রিস্টাব্দে। পিতা ছিলেন বাড়ির ঘর তৈরির কারবারি। তার নাম নিকোলাস বোজাজিউ। তার পিতা একজন বাড়িঘর কাঠমিস্ত্রি, যাকে বলে বাড়িঘর তৈরি করতেন। মায়ের নাম দ্রানাফিল বার্নাই। পারিবারিক পদ্ধতি অনুসারে কন্যার নাম রাখা হয় অ্যাগনেস গঞ্জা বোজাজিউ। তিনি ভাই বোনদের মধ্যে অ্যাগনেস ছিলেন ছোট। বড় হয়ে সন্ন্যাসব্রত গ্রহণের সময় তার নাম হলো মাদার তেরেসা। দেখছো, মাদার তেরেসা কখন নাম হয়েছে? যখন তিনি বড় হয়েছেন। বড় হওয়ার সময় যখন সন্ন্যাসব্রত হয়েছেন, অর্থাৎ সংসার জীবন ত্যাগ করেছেন, তখন তার নাম রাখা হয়েছিল মাদার তেরেসা। কেন সংসার জীবন ত্যাগ করেছেন? এই পৃথিবীর মানুষের সেবার জন্য তিনি সন্ন্যাসব্রত হয়ে তিনি সংসার জীবন ত্যাগ করেছেন। তেরেসা যখন খুব ছোট, তখন ইউরোপ, এশিয়া ও আফ্রিকা জুড়ে ভয়াবহ যুদ্ধ হয়েছিল। তখন
যখন তেরেসা ছোট ছিলেন তখন ভয়াবহ যুদ্ধ আমাদের এশিয়া এবং আফ্রিকাতে ইউরোপে শুরু হয়েছিল। 1914 থেকে 1918 সাল পর্যন্ত চলছিল এই যুদ্ধ। 1914 সাল থেকে 1918 সাল পর্যন্ত এই যুদ্ধ চলছিল। ইতিহাসে এই যুদ্ধকে বলা হয় প্রথম বিশ্বযুদ্ধ। আমরা অনেক শুনেছি যে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এরকম নাম শুনেছি। তখন সেই সময়ের যুদ্ধটাকে ইতিহাসে প্রথম বিশ্বযুদ্ধ নাম দেওয়া হয়েছে। যুদ্ধে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছিল। এতে তেরেসার কোমর মনে খুব আঘাত লেগেছিল। এই যুদ্ধ সময়ে তেরেসার মনে খুব আঘাত লেগেছিল। এ সময় বাবা মৃত্যু, পরিবারে বিপর্যয় ঘটেছিল। সেই সময় তার বাবা মৃত্যুবরণ করেছে এবং পরিবারের বিপর্যয় দেখা দিয়েছে। দুঃখ দুর্দশার মধ্যে বড় হচ্ছিলেন তেরেসা। এই দুঃখের মাঝেও তিনি বড় হয়েছেন। অল্প বয়সে তার ভেতরে ইচ্ছা জাগে মানুষের সেবা করবেন। তার এই অল্প বয়সে তার ইচ্ছা রাখছে যে সে মানুষের সেবা করবেন এবং দুঃখ কষ্ট লাঘব করবেন। তেরেসার বয়স যখন 18, তখন তিনি লরেটো সিস্টার্স নামে খ্রিস্টান মিশনারি দলে যোগ দেন। তখন যিনি মাদার তেরেসা যখন 18 বছর, তখন তিনি লরেটো সিস্টার্স নামে একটা খ্রিস্টানদের মিশনারি ছিলেন। সেখানে তিনি যোগ দিয়েছেন। ব্রিটিশ শাসনাধীন ভারতে এরা কাজ করতেন। দার্জিলিং লরেটা সিস্টারদের আশ্রয়ে 3 বছর তিনি নান হওয়ার প্রশিক্ষণ দেন, মানে নান হওয়ার প্রশিক্ষণ দিয়েছিলেন। বাঙালিদের মধ্যে কাজ করার জন্য বাংলা ভাষা রপ্ত করেন। তিনি আমাদের বাংলাদেশের মধ্যে বাঙালিদেরকে নিয়ে কাজ করবেন, সেই জন্য তিনি বাংলা ভাষাও আস্তে আস্তে শিখে ফেলেছেন। এরপর কলকাতা সেন্ট মেরি স্কুলে শিক্ষকতার দায়িত্ব পান। 17 বছরে সেখানে কাজ করেন তিনি। কত বছরে? 17 বছরে কাজ শুরু করেন। স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে সেবার আগ্রহ জাগাতে চেষ্টা করতেন তেরেসা। সপ্তাহে একদিনের টিফিনের পয়সা বস্তির দরিদ্র শিশুদের জন্য খরচ করে তিনি উৎসাহ দিতেন তাদের। তিনি যে বেতন পেতেন সেই বেতন দিয়ে সপ্তাহে একদিন শিশুদের, বস্তির দরিদ্র শিশুদের তিনি সপ্তাহে একদিন বিলিয়ে তিনি উৎসাহ দিতেন তাদেরকে। বাংলার মানুষের দুঃখ দুর্দশা মাদার তেরেসাকে খুব বিচলিত করেছিল। বাংলাদেশের যে মানুষের দুঃখ দুর্দশা মাদার তেরেসা দেখে খুব বিচলিত, খুব চিন্তিত হয়েছিল। মানুষের সেবার আরো কাজ করার জন্য মনে খুব তাগিদ অনুভব করেছিলেন। অবশেষে 1948 সালে লরেটো থেকে বিদায় নিয়ে তিনি শুরু করলেন একেবারে গরিবদের সেবার কাজ। গাউন ছেড়ে শাড়ি পরলেন, বাঙালি নারীর পোশাক, মানে তাদের দেশে একটা কালচার ছিল, তাদের দেশের পোশাকের সাথে আমাদের দেশের পোশাক মিলে না। যখন তিনি ইচ্ছা পোষণ করলেন যে বাংলাদেশে কাজ করবেন, আসবেন, তখন তিনি গাউন ছেড়ে তিনি বাঙালিদের মতো শাড়ি পরতে শুরু করলেন। সেই থেকে 3টির বেশি তার শাড়ি কখনো ছিল না। কয়টি? 3টির বেশি শাড়ি তার ছিল না। একটি পরার, একটি ধোয়ার, আর একটি হঠাৎ দরকার কিংবা কোনো উপলক্ষের জন্য রেখে দেওয়া। তার হাতে টাকা পয়সা বিশেষ ছিল না, তার হাতে তেমন টাকা পয়সা বিশেষ ছিল না, কিন্তু মানব দরদী হিসাবে তার মনটা খুব বড় ছিল। তবে মনে ছিল গরিব দুঃখী মানুষের জন্য ভালোবাসা আর প্রবল আত্মবিশ্বাস। কলকাতার এক অতি নোংরা বস্তি তিনি প্রথম স্কুল করলেন। বেঞ্চ টেবিল কিছু নেই, মাটিতে দাগ কেটে শিশুদের শেখাতে লাগলেন কর্মশালা, বর্ণমালা। অসুস্থদের সেবার জন্য করলেন চিকিৎসা কেন্দ্র। ধীরে ধীরে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অনেক মানুষ। মাদার তেরেসার কাজের পরিধি ক্রমাগত বেড়ে চলল। তার সঙ্গে যোগ দিলেন আরো অনেক নাম, মানে তার মতো আরো মানব দরদী সেবাব্রত আরো যোগ দিয়েছেন। তাদের নিয়ে তিনি গড়লেন মানব সেবার সংঘ। তার একটা মানব সেবা সংঘ খুলেছেন। সেই মানব সেবা সংঘটার নাম হচ্ছে মিশনারিজ অফ চ্যারিটি। সবচেয়ে যারা গরিব, সবচেয়ে করুণ যাদের জীবন, তাদের সেবা করার ব্রত ছিলেন মাদার তেরেসা। মৃত্যুমুখী প্রতিষ্ঠা করেন কলকাতার ফুটপাতে। মৃত্যুমুখী অসহায় মানুষের সেবার জন্য তিনি 1952 সালে কলকাতার কালীঘাটে নির্মল হৃদয় নামে এক ভবন প্রতিষ্ঠা করেন। কলকাতার ফুটপাতে সহায় সম্বলীন বহু মানুষের বাস। অসুখে দুঃখে দুঃখে তাদের অনেকের প্রায় মৃত্যু দশা। মরণাপন্ন এইসব মানুষকে বুকে তুলে দেন মাদার তেরেসা। যারা বস্তিতে দুঃখ দুর্দশা ছিলেন তারা কি করলেন? মাদার তেরেসা তাদেরকে বুকে তুলে নিলেন। নির্মল হৃদয়ে এমন মমতাময়ী মা কিংবা বোনের মতো তাদের সেবা যত্ন করেন। রাস্তা থেকে তুলে আনা অনাথ শিশুদের আশ্রয় দিয়ে দিতে তিনি প্রতিষ্ঠা করেন শিশু ভবন। শারীরিক মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য স্থাপন করেন নবজীবন আবাস।
মাদার তেরেসার আরেকটি বড় কাজ কুষ্ঠরোগীদের আবাসন প্ল্যান প্রতিষ্ঠা। ভারতের টিটাগড়ে তিনি প্রথম এই কেন্দ্র প্রতিষ্ঠা করেন। পরে এর আরো অনেক শাখা গড়ে তোলা হয়, তার আরো অনেক শাখা তিনি গড়ে তুলেছেন। কুষ্ঠরোগীদের শরীরে দুর্গন্ধময় দাগ দগদগে গা হয়ে বলে সমাজে অনেক রোগীকে পরিত্যাগ করে। ওষুধটা ছোঁয়াচে ভেবে রোগীর কাছ থেকে সবাই দূরে থাকে, ফলে কুষ্ঠরোগীদের জীবন হয়ে ওঠে খুব কষ্টের। মাদার তেরেসা নিজের হাত কুষ্ঠরোগীদের সেবা করতেন। তিনি এগুলো ভয় পেতেন না, তিনি রোগীদেরকে সেবা করেছেন। তাদের গা ধুয়ে স্নান করিয়ে দিতেন, তাদেরকে গা ধুয়ে স্নান করিয়ে দিত, গোসল করিয়ে দিত। তার সেবাকর্ম অন্যদের অনুপ্রাণিত করত। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে প্রায় 1 কোটি লোক ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। কয় কোটি? 1 কোটি। 1971 সালে বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ হয়েছিল তখন 1 কোটি লোক ভারতে আশ্রয় নিয়েছিলেন। পাকিস্তানি বাহিনী তাদের দোসরদের অত্যাচারে তারা দেশ ত্যাগ করেছিলেন। শরণার্থী শিবিরে এত বিপুল সংখ্যক মানুষ রাখা খুব সহজ কাজ ছিল না। সেই সময় শিবিরে দুর্গত মানুষের সেবার কাজ করেন মাদার তেরেসা। স্বাধীনতার পর 1972 সালে তিনি প্রথম ঢাকায় আসেন। কত সালে মাদার তেরেসা ঢাকায় আসছেন? 1972 সালে। বাংলাদেশে শুরু করেন তার মিশনারিজ অফ চ্যারিটি সেবা কাজ। তখন আইসা তিনি সেবা কাজ শুরু করে দিয়েছেন। ঢাকার ইসলামপুরে প্রথম শাখা গড়ে তোলা হয়। এরপর খুলনা, সাতক্ষীরা, বরিশাল, সিলেট আর কুলাউড়ুতে নির্মল হৃদয় শিশু ভবন প্রতিষ্ঠা করা হয়। 1991 সালে প্রচন্ড ঘূর্ণিঝড়ের পর 81 বছর বয়সী মাদার তেরেসা বাংলাদেশে ছুটে আসেন। তিনি চেয়েছিলেন নিজ হাতে দুর্গত মানুষের প্রাণের কাজ করবেন। ভালোবাসা দিয়ে মানুষকে জীবনকে শক্তিময় শান্তিময় করার জন্য কাজ করে গেছেন মাদার তেরেসা। সেবা কাজে মানুষকে সবচেয়ে বড় করে দেখেছিলেন তিনি। এই সেবা কাজে তিনি মানুষকে সবচেয়ে বড় দেখেছিলেন। ধর্মের ফারাক, দেশের ভিন্নতা, জাতির পার্থক্য তিনি কখনো বিবেচনায় নেননি। তিনি কোনো জাতপাত নিয়ে কোনো বিবেচনা করেননি, সবাইকে তিনি সেবা দিয়েছেন। তাই সব দেশে সব ধর্মের মানুষের ভালোবাসা তিনি পেয়েছেন। সেবা কাজের জন্য বহু সম্মাননা তিনি লাভ করেছেন। তার মধ্যে শ্রেষ্ঠ হল নোবেল পুরস্কার। সে পুরস্কার শান্তির কাজের জন্য। জীবনে কোনো পুরস্কারের অর্থই নিজের ব্যয় করেননি মাদার তেরেসা। নোবেল পুরস্কারের অর্থ দান করেছেন দুঃখী জীবনের জন্য। সেই সাথে আরেকটি কাজ করেছেন, নোবেল পুরস্কার প্রদান উপলক্ষে সুইডেনের নোবেল কমিটি এক বর্ষসভা আয়োজন করে। মাদার তেরেসা অনুরোধ করেছিল বর্ষসভা বাতিল করে সেই অর্থ ক্ষুধার্তদের মানুষের দেওয়ার জন্য। এই সংবাদ জানতে পেরে সুইডেনের অন্যান্য দেশের মানুষ এগিয়ে আসে। এদের মধ্যে স্কুলের অনেক ছাত্রছাত্রীও ছিল। তারা মাদার তেরেসাকে সে সাহায্য করেছিলেন, সেটা ছিল নোবেল পুরস্কারের অর্থমূল্যের অর্ধেক। 1997 সালে 5 সেপ্টেম্বর কলকাতায় সভাপতির মৃত্যু হয়। কত সালে? 1997 সালে 5 সেপ্টেম্বর কলকাতায় তিনি মৃত্যুবরণ করেছেন। সারা জীবন মাদার তেরেসা মানুষের সেবা করেছিলেন, সেই সাথে মানুষের সেবায় এগিয়ে আসতে অন্যদের অনুপ্রাণিত করেছেন। নীল পাড় সাদা শাড়ি পরা ছোটখাটো সেই মানুষটিকে তাই দুনিয়া সবাই এক ডাকে চেনে। মানুষের মনে তিনি বেঁচে থাকবেন চিরকাল। আমরা মাদার তেরেসা এই গল্পটা আমরা পড়লাম। আমরা এর থেকে এই বিষয়গুলো আমরা এখান থেকে শিখতে পারবো। তাহলে পাঠের উদ্দেশ্য, কেন আমরা এই গল্পটা পাঠ করবো, কি উদ্দেশ্য? তাহলে আমরা উদ্দেশ্যটা দেখি। পাঠের উদ্দেশ্য, পাঠের উদ্দেশ্য, পাঠের উদ্দেশ্য নারী ও নারী কর্মের প্রতি শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলা, গরিব ও দুঃখী মানুষের সেবার প্রতি আগ্রহী করে তোলা। অর্থাৎ এই গল্পটা পাঠ করলে আমরা নারীদের প্রতি আরো শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলা যাবে এবং গরিব দুঃখী মানুষের প্রতি আগ্রহী করে তুলবে। তাহলে আমরা এখন দেখি পাঠ পরিচিতি। পাঠ পরিচিতি।
পাঠ পরিচিতি। মাদার তেরেসা একজন অসাধারণ মানব সেবী। তার জন্ম সুদূর আলবেনিয়া হলেও তিনি অবিভক্ত ভারতের বাংলা অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশার বিচলিত হয়েছিলেন। এই কারণে তিনি গরিব অসুস্থ মানুষের জন্য তিনি তৈরি করেন স্কুল ও চিকিৎসা কেন্দ্র। সমাজে অবহেলিত পরিত্যক্ত পশুরোগীদের তিনি নিজের হাতে সেবা করতেন এবং স্নান করাতেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারত আশ্রয় নেওয়া দুর্গত মানুষের সেবা করেন মাদার তেরেসা। পরে স্বাধীন বাংলাদেশের বিভিন্ন জেলায় খোলা হয় তার মানব সেবা প্রতিষ্ঠান। দেশ, ধর্ম, জাতি পার্থক্য না করে সেবা কাজে মানুষকে বড় করে দেখেছিলেন তিনি। এই জন্য সব দেশের সব মানুষের এবং সব ধরনের মানুষের কাছে তিনি পেয়েছেন শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান, নোবেল পুরস্কার, তাই তেমন একটি অর্জন করেছিলেন। তাহলে আমরা পাঠ পরিচিতি জানলাম। এখন লেখক পরিচিতি। লেখক পরিচিতি। লেখক পরিচিতি। লেখক পরিচিতি যিনি সঞ্জিতা খাতুন, যিনি গদ্যাংশ লিখেছেন, তার পরিচিতি সম্পর্কে আমরা জানব। সঞ্জিতা খাতুন 1933 সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। কোথায়? ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর সঞ্জিতা খাতুন প্রধানত প্রবন্ধকার এবং গবেষক ছিলেন। রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং সাংস্কৃতিক আন্দোলনের কর্মী হিসেবে তার খ্যাত আছে। সঞ্জিতা খাতুন সাহিত্য ও গবেষণা কর্মের জন্য বাংলা একাডেমি পুরস্কার এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের রবীন্দ্র পুরস্কারও পেয়েছেন। সংস্কৃতি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য অর্জন করেছেন বাংলাদেশ সরকারের 21 পদক। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে সত্যের কাব্য পরিচয়, রবীন্দ্রসঙ্গীতের ভাব সম্পদ, ধন্যী থেকে কবিতা, প্রতিদিনের স্মৃতি উল্লেখযোগ্য। এই হচ্ছে লেখক পরিচিতি। তাহলে আমরা এই সম্পর্কে পাঠের উদ্দেশ্য সম্পর্কে জানলাম, পাঠ পরিচিতি জানলাম, লেখক পরিচিতিও জেনেছি। তাই এখন মূল্যায়ন। আমরা যে এটা করলাম, গল্পটা করলাম, এটা আমরা এখন মূল্যায়ন করব। কিভাবে আমরা এটাকে মূল্যায়ন করতে পারি? এখন আমরা মূল্যায়ন করব। মানব সেবায় অবদান রেখেছেন এমন 5জন ব্যক্তি কর্মজগৎ নিয়ে একটি প্রবন্ধ রচনা করতে পারব। মূল্যায়ন। মানব সেবা অবদান রেখেছেন এমন 5জন ব্যক্তির কর্মজগৎ নিয়ে একটি প্রবন্ধ রচনা করতে পারব। এই হচ্ছে আমাদের মূল্যায়ন। বাড়ির কাজ। আমরা বাড়িতে কি পড়ব? এই কবিতাটা যে পড়লাম, আমরা বাড়িতে এটা কিভাবে আমরা তার ইয়ে করব, তাই আমি বাড়ির কাজ দিচ্ছি। বাড়ির কাজ। তোমার পরিচিত যেসব মানুষ ছোটখাটো দান ও সেবা মধ্য দিয়ে মানুষের কল্যাণ
কল্যাণ সম্পর্কে লিখে আনবে। এখানে বাড়ির কাজ হচ্ছে তোমার পরিচিত যেসব মানুষের ছোটখাটো দান ও সেবার মধ্য দিয়ে মানুষের কল্যাণ সম্পর্কে লিখে আনবে। এটা হচ্ছে তোমার বাড়ির কাজ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা মাদার তেরেসার গল্প সম্পর্কে জানলাম। এখন তোমরা বাড়িতেও সুন্দরভাবে পড়বে, পড়ে বুঝবে এবং এই নিজে সেফ থাকবে, অন্যদেরকে সেফ থাকার জন্য বলবে। এই বলে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ক্লাস শেষ করলাম।